নাই, কয়েক বছর আগের কথা। তোরা ব্রিজের উপরে ডাইন সাইড দিয়ে গাড়ি আসতেছে, বাম সাইডে সাকুরা, আমি ডাইন সাইড দিয়ে ধরে দিছি, গাড়ি বরাবর সামনাসামনি ধরে দিছি। সাকুরার পিছনের চাকা বরাবর যখন আমি গেছি, তখন সাকুরের ড্রাইভার ভয়তেই, মনে করেন মুরব্বী একটা ড্রাইভার, ভয় পাইছে আর কি, যে কি করে ব্রিজের উপরে। তখন আমি আবার স্লো করছি, আমি স্লো করে আমি আবার ওর পিছনে গেছি। তোরা ব্রিজের নাইমে গাড়ি একবারে ফুল বাম ইন্ডিকেটর দিয়ে চাপাই দিছে, চাপাই দিয়ে মাথা বের করে দেখতেছে, ঠিক আছে, তাকায় আমি তো দেখতেছি। আমি দুটো হেডলাইট দিলাম, আমি তো বুঝতে পারছি যে ও ভয় পাইছে, যে কি করলো কামটা। দাঁড়ায় পড়লি ও আর কি আমার খাড়া মনে করেন যে বাই চাপ দিছে। খাড়া বাই চাপ দিলে তো আমি এখন কোথায় যাব? আমার পিছে তো পুকুর, আমি রাস্তার নিচে আমি তাকায় দেখি পুকুর, আর রাস্তার শোল্ডারে এরকম একটা গর্ত, বিশাল একটা বড় গর্ত, গর্ত করা। তো যে ছোট আমার চাপ দিছে, তা আমি যদি খালি গাড়ি বামে চাপ না দিই, তাহলে আমার বাড়িতে পড়ে যায়, এটা শিওর, কারণ আমার গাড়ির স্পিড বেশি ছিল তখন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন শ্যামলী পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক নজরুল ভাই। তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, এই আল্লাহ পাক রাখছে ভালো। বাসার সবাই ভালো আছে? আল্লাহ পাক ভালোই রাখছে, দেখে আইছি ভালো। তারপরে তো এখনো বাসায় যাই নাই, তো যার বোঝো ভালো আছে কিনা। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কোন গাড়ি চালাচ্ছেন? আমি বর্তমানে এখন শ্যামলী পরিবহন চালাইতেছি, বর্তমানে রানিং আর কি এখন। আপনার নামটা? নজরুল মোল্লা। কত বছর ধরে আছেন শ্যামলী পরিবহনে? শ্যামলী পরিবহনে বেশ কিছুদিন ছিলাম না, আগে কিছুদিন আগে 2 বছর চালাই গেছিলাম, মাঝে প্রায় 1.5 বছরের মতো ছিলাম না আর কি। আবার নতুন করে মাসখানিক হয়েছে, 1 মাস হয়েছে আসছে আর কি। প্রশ্ন জানতে চাইতেছি, সেটা হচ্ছে আপনার পরিবহন জগতে কিভাবে আসা, সেই শুরুর গল্পটা। পরিবহন মানে পরিবহন গাড়ির জগতে, মোটর লাইনে আর কি। হ্যাঁ, মোটর লাইনে। তো মোটর লাইনে আমি যখন ছোট, আমার বয়স যখন 6 থেকে 7 বছর, সেই সময় থেকে আমার এই গাড়ি, ঠিক আছে, গাড়ির দিকে মানে প্রচুর নেশা। যে কোনো গাড়ি, মানে গাড়ি নিয়ে কথা, গাড়ি হইলেই হয়েছে, মানে গাড়ির প্রতি আমার একটা নেশা প্রচুর। এই গাড়ির নেশার জন্য পড়ালেখা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে বাদ দিলাম। আর গাড়ি দেখলেই পড়ালেখা বাদ, কি আর পড়ালেখা, আগে হলো গাড়ি, আগে হলো গাড়ি কাছে যাইতে হবে, গাড়ি কিভাবে চালায়, গাড়ি কিভাবে চালায় এভাবে ঘুরতে হবে। তারপরে আমি যখন ওরকম 6-7 বছর বয়স, আমার খালু আছে, আমার ছোট খালু গাড়ি চালায়। তাই ছোট খালু, আমি ওই খালা আম্মার কাছে কান্নাকাটি করতাম যে আমি গাড়িতে যাবো। গাড়িতে খুব মজা লাগতো। আর এরা গাড়িতে যাইতো না, গাড়ি তো রিক্স, এই অ্যাক্সিডেন্ট করে, এই সেই, মানে বাড়ির লোকজন আর কি অনুভব করে, অ্যাক্সিডেন্ট করে ভয় পায়। আমার তো আর ওই ভয় নাই, আমি তো আর এরকম বুঝতাম না যে অ্যাক্সিডেন্ট করলে মরে যাবো না কি হইবো না হইবো, এই চিন্তা আমার নাই। যাই হোক, এরকম কান্নাকাটি করে যাইতাম। আর যখন বাম সাইডে বসে থাকতাম, তখন আমার খালু তখন গাড়ি চালাতো, তখন চিন্তা করতাম যে এই গাড়িটা পুরো রাস্তা বেড়ে যাইতেছে, মানে পুরো রাস্তাটা দিয়েই গাড়ি যাইতেছে, কিন্তু অন্য গাড়ি কোন পাশ দিয়ে যাইবো। ছোট তো তখন আমি বুঝতাম না আসলে, কিন্তু বিষয়টা তো এরকম না, মানে রাস্তাটা তো ওইভাবেই তৈরি করা, যে একটা গাড়ি যাবে, একটা গাড়ি আসবে, একটা ভ্যান যাবে, একটা মোটর সাইকেল যাবে, এইভাবেই সিস্টেমটা তৈরি করা, কিন্তু ওইটা তো আর আমি বুঝতাম না। এই আর কি, মানে যখন 1-2 দিন যেতাম, তখন আরো বেশি ভালো লাগতো। এই ভালো লাগতে লাগতে এই আস্তে আস্তে ধীরে ধীরে আরো বেশি নেশা হয়। তারপরে আস্তে আস্তে পড়ালেখা বাদ দিয়ে দিলাম, তখন হলো যে গাড়ির লাইনে চলে আসলাম। তো আপনার যিনি ওস্তাদ, যার থেকে আপনার ড্রাইভিংটা শেখা, তার সম্পর্কে যদি কিছু বলতেন। আমার যে উস্তাদ, ঠিক আছে, আমার যে উস্তাদ আমার খালুই, কিন্তু উনি তো পরিবহন চালান না, উনি ট্রাক জগতেই অনেক আগে পরিবহন চালাইছে, ঠিক আছে। তার মধ্যে পরিবহনে অ্যাক্সিডেন্ট, তারপরে পরিবহনে ইনকামও কম, কিন্তু পরিবহন একটা শৌখিনতা একটা ইজ্জত পাওয়া যায়, এই আর কি, মানে এইভাবে দিক দিয়ে আর কি পরিবহন জগৎটা। তো উনি আবার এই পরিবহন জগৎটা পছন্দ করেন না, মানে এক একজনের এক একটা পছন্দ, কারো পরিবহন পছন্দ, কারো ট্রাক পছন্দ, কারো পিক আপ পছন্দ, এই মানে এরকম আছে আর কি, সবার এক একটা রুচি। তো উনি এই পরিবহন জগৎ ছাড়ি দেওয়ার পরে আর কি ট্রাক জগৎ ওইভাবেই উনি আছে। অনেক বছর ধরে গাড়ি চালায় আমার কালো, প্রায় যে ওনার বয়স 60-এর মতো, 45 বছরের মতো উনি গাড়ি চালায়। 45 বছর উনি মোটর লাইনে উনি গাড়ি চালায়, 45 বছর। উনি যখন ছোট, ওনার বয়স যখন 10-12 বছর, তখন তো উনি গাড়ি চালায়। এই পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন? আমি চালাইছি মোটামুটি 10-12টা ব্যানার এরকম হবে আর কি। কি কি যদি নামটা বলতেন? আর এর আগের গুলো তো খেয়াল নাই, যেগুলো মনে আছে ওইগুলাই বলেন। আমি নোয়াখালী রোডে চালাইছি হিমাচল, তারপরে চালাইছিলাম মানে প্রথমে নর্মাল পরিবহন আর কি, প্রথম আর কি ইউনাইটেড চালাইছিলাম কিছুদিন,
তারপরে চালাইছি টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা পরিবহন দক্ষিণবঙ্গের, ঠিক আছে। তারপরে চালাইছি, তারপর পরই হচ্ছে হলো ইকোনো পরিবহন চালাইছি। ইকোনো মানে আমার সঠিক আর কি খেয়াল আসছে না, খেয়াল করে করে বলতে হবে আর কি। ইকোনো চালাইছি নোয়াখালী রোডে লক্ষ্মীপুর। তারপরে শ্যামলী ধরছিলাম, শ্যামলী চালাইলাম। তার মাঝে আবার হানিফ চালাইছিলাম কিছুদিন, ফিরা আবার যাই আপনার ইমাদ চালাইলাম অনেকদিন। এই আর কি, এইভাবেই আছে। তো ভাই যেহেতু আপনি অনেকদিন ধরে পরিবহন জগতে আছেন, অনেকগুলো ব্যানারের গাড়ি যেহেতু চালিয়েছেন, তো সেক্ষেত্রে অনেক সময় মজার ঘটনা ঘটে থাকে। তো একটা মজার ঘটনা শুনতে চাইতেছি। মজার ঘটনা বলতে কি, আমি আসলে পরিবহন জগতে আমি যতদিনই আছি আল্লাহর রহমতে আমার কাছে তেমন কোনো দুর্ঘটনা বড় আকারে তেমন কোনো ক্ষয়ক্ষতি কোনো পরিবহনে আমি আর এরকম নাই। আমার এই রেকর্ডটা ভালো আছে এবং ইনশাল্লাহ আমি যে কটা পরিবহন চালাইছি কম বেশি দিয়ে, কোনো পরিবহনেই আমারে দেখলে কিংবা আমি গেলে বলবে না যে এই ড্রাইভারে গাড়ি দিও না, কিন্তু আমি গেলে খুশি হবে। আর বরঞ্চ যে কটা ব্যানার চালাইছি আমি, এই কটা ব্যানারের গাড়ি আমি চলে আসছি তখন তারা আরো চিন্তা করছে যে কেন যাবেন, কি কারণে যাবেন, কিন্তু আমাকে কেউ তাড়াই দেয় না কিংবা বলে নাই যে ড্রাইভারের চাকরি নেই আর গাড়ি দিও না। আচ্ছা, এরকম অনেক ড্রাইভার আছে গাড়ি চালাতে চাকরি থাকে না, দেয় না, গাড়ি দেয় না, কিন্তু এরকম আমার লাইফে আমি এরকম হয় নাই। আমি আরো বরঞ্চ গাড়ি রাইখে চলে আইছি। চলে আসলে আর বলছে যে কি সমস্যা, আপনি গাড়ি চালাবেন না কেন, কারণ কি? আমি যখন ইকোনো চালাই, ইকোনো তো মোটামুটি একটা ভালো ব্যানার নোয়াখালী রোডে। তা ইকোনোর যে জিএম স্যার, ঠিক আছে, রবিন সাহেব, উনি তো খুব একটা ভালো লোক, আমাদের এই এমডি সাহেবের মালিকের জামাই। তা উনি আমারা বলছিল যে নজরুল সাহেব আপনার তো অনেক সুনাম, সুপারভাইজারে যাই হোক আপনার তো অনেক সুনাম বলছে, তা আপনার কি অবস্থা বলেন, আপনার সমস্যা কি, আপনি চলে যাবেন কেন, গাড়ি চালাবেন না, কি কারণে বলেন। আমি বলছি স্যার আমার তো বাড়ি এদিকে না, আমার একটু উল্টা রোড হয়ে যায়, এই জন্য আর কি আমি এখানে গাড়ি চালাইতে চাচ্ছি না। তা বললো যে আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমার বলবেন, আমি কিন্তু এই কোম্পানির জিএম, আপনি জানেন, এটা আমি দেখবো, আপনার সমস্যা আমি সমাধান করব, কিন্তু আপনি না যাই বলে যাওয়ার দরকার নাই। তারপরে যদি আপনি চলে যান আপনার তো জোর করে রাখতে পারবো না। যাই হোক ঠিক আছে, তাহলে আপনার যদি মনে চায়, আবার কোনোদিন যদি মনে চায় আমাদের গাড়ি যদি চালাইতে ইচ্ছা হয় আইসেন। এছাড়া যাত্রীদের সাথে কোনো মজার ঘটনা আছে? যাত্রীদের সাথে মজার ঘটনা কি, যাত্রীদের সাথে আমাদের, আমি যে কটা ব্যানারের গাড়ি চালাইছি যাত্রীরা যাইতে আসতে মানে মজা আনন্দ পায়, আমার আনন্দ পাইছে। যাওয়া আসা দিয়ে অনেক যাত্রীরা আমার নাম্বার নিছে, কিংবা অনেক যাত্রীরা ভালো বলছে, যাওয়ার সময় বলছে ড্রাইভার খুব ভালো, ড্রাইভার এটা চিকনা চাকনা গায়ে পাতলা কিন্তু ড্রাইভার তো জিনিস ঠিক আছে। এইভাবে আর কি অনেকে মজা করে, ঠিক আছে, যে ড্রাইভারের তো মনেই হয় না যে একটা পরিবহনের ড্রাইভার, কিন্তু তারপরও জিনিসটা তো একের, ঠিক আছে, মানে এরকম মজা করে বিভিন্ন অনেকে আছে, অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে, তারপরে নাম্বার নিয়ে যায় অন্য কোনো ব্যানারে গাড়ি চালাইলে বারা ভাই আপনাদের সাথে যা আশা করবো চলাচল করবো, এই বিভিন্ন কথা আর কি বিভিন্ন ভাবে। এই তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম দুর্ঘটনা দেখেছেন সরাসরি? না, এরকম দুর্ঘটনা আমার সামনে এরকম আমি পাই নাই, পড়ে নাই এরকম সরাসরি, একদম মানে একদম মানে আমার চোখের সামনে এরকম আমি এখনো পাই নাই। আর এই যে যত দায়ী করি আমি এই যে গাড়ি চালাই আল্লাহর রহমতে আমার কোনো দুর্ঘটনা এদিকে এই রেকর্ডটা আল্লাহর রহমতে আমার নাই। আমি যদিও একটা ভালো ড্রাইভার না হই, কারণ অ্যাক্সিডেন্ট করলেই মানে শুনি যে মানুষ ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্ট করে সেই ভালো ড্রাইভার না, কিন্তু আমি চাই না যে আমি অ্যাক্সিডেন্ট করি, চাই না যে রোডে আমি আমার দ্বারা কারো ক্ষতি হোক, কিংবা আমি কারো ক্ষতি করব, আমার কেউ ক্ষতি করবে এই চিন্তা আমি কোনো সময়ের জন্য করি না। আমিও চাই না যে আমার ক্ষতি কেউ করুক, কারণ আমি যদি অন্যের ক্ষতি করতে না চাই তাহলে আমার ক্ষতি কেউ করার চেষ্টা করবে না, এটা আল্লাহর তরফ থেকে। এই জন্য আমি এগুলো নিয়ে চিন্তা করি না, আমি কারো ক্ষতি করার চেষ্টা করি না। আমি চাই সবাই সুস্থভাবে সফলভাবে, সবারই ফ্যামিলি আছে, পরিবার আছে, সবারই বাঁচার ইচ্ছা আছে, এভাবে এই আর কি। তো ভাই কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে দুর্ঘটনা হতে গিয়েও হয়নি, মানে বিপদ থেকে বেঁচে যাওয়া যেটাকে বলে? হ্যাঁ হয়েছে এরকম, অনেক এরকম হয়েছে, এটা শিওর, কয়েকবারই হয়েছে। আল্লাহ অনেক এরকম একটা ঘটনা বলতে কি, এই শ্যামলী পরিবহন দিয়েই মদনপুরের ওইখানে, মদনপুর পার হয়ে যায় একটা কাটা আছে, আমি যাইতেছি আমার গাড়ির সময় 110-100 এরকম স্পিড। তা ডাইন সাইড দিয়ে, আমার ডাইন সাইডে অনেক রাস্তা, যার যার যে সাইড দিয়ে যাইতে পারে ক্লিয়ার ভাবে এই সাইড দিয়ে সে যাবে। তা একটা আমার ডাইন সাইডে একটা চিটাগাঙের একটা 12 চাক্কা লরি আছে, 12 চাক্কাটা লরি যাইতেছে। তা আমার মনে হয় ওই লরির ড্রাইভারটা হেল্পারে চালাইছে আমার মনে হয়, ধারণা, কারণ ড্রাইভার হলে সে এই কাজটা করতো না। তারপরে তো আমি বাম সাইডে ক্লিয়ার পেয়ে আমি বাম সাইডে গাড়ি ঢুকাই দিছি, আমি তারা দুইটা হরেনও দিছি, হেডলাইটও দিছি, যেহেতু তারা সতর্ক করছি যে আমি তার পাশ দিয়ে আমি যাইতেছি, সে বুঝুক যে আমার পাশে একটা গাড়ি আছে। কিন্তু আমার মনে হয় ও ড্রাইভার না, ড্রাইভার হলে নিশ্চয়ই লুকিং গ্লাস ফলো করতে, যে একটা গাড়ি পরিবহন আসতে হয়। তখন আমি যখন ওর গাড়ি সেমসেম হয়ে গেছি, কেবিন সেমসেম হয়ে যাওয়ার পরে
তখনই ও আর কি গাড়ি, ওর সামনে একটা লোকাল না কি যেন একটা পিকআপ একটা ছিল, ও আর কি ঘুরতেছে, ওখানে দাঁড়ায় পড়ছে। দাঁড়ায় পড়লে ও আর কি আমার খাড়া মনে করেন যে বাই চাপ দিছে। খাড়া বাই চাপ দিলে তো আমি এখন কোথায় যাব? আমার এই বিষয়ে তো পুকুর, আমি রাস্তার নিচে আমি তাকায় দেখি পুকুর, আর রাস্তার শোল্ডারে এরকম একটা গর্ত, বিশাল একটা বড় গর্ত, গর্ত করা। তো যে ছোট আমার চাপ দিছে, তা আমি যদি খালি গাড়ি বামে চাপ না দিই তাহলে আমার বাড়িতে পড়ে যায়, এটা শিওর, কারণ আমার গাড়ির স্পিড বেশি ছিল। তখন ও যখন বাই চাপ দিছে তখন হলো আমিও বাই মোড়া দিছি, আমি বাই মোড়া দিলে তো আমি বাঁচতে পারবো না, আমার গাড়ি পড়ে যাবে ওই রানিং, আমি জীবন রাখতে পারবো না গাড়ি। বাই যে ছোটে চাপ দিছি, মোড়া দিছি, বাই মোড়া দিলে পরে গর্তের মধ্যে পড়ছে আমার বাম চাক্কা। তো গর্তের মধ্যে, গর্তটা অনেক বড়, তো গর্তের মধ্যে যখন বাম চাকা পড়ছে তখন আমি তো সতর্ক পুরো। পরিবহন যেহেতু চালায় আল্লাহ যখন শিখেছে কর্ম, তখন তো সতর্ক না থাকলে গাড়ি চালানো যায় না, পরিবহন চালানো যায় না। তখন আমি হুইলটা ধরছি খুব, মানে ডাইন দিকে অতিরিক্ত মানে শক্তি দিয়ে, আমার মানে গায়ে যতটুকু শক্তি আছে আর কি, এতটুকু শক্তি দিয়ে আমি ডাইন দিকে ধরছি। যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমার গাড়ি পুকুরের ভিতরে চলে যায়। আমি ডাইন সাইডে এভাবে গাড়ি ধরছি তো একশো, ডাইনের দিকে ডাইনি কাঠ দিয়ে ধরে রাখছি বলে গাড়ি পড়ে আবার মনে করেন যে যাত্রী এই সিটে, যাত্রী ওই সিটে গেছে, ওই সিটে যাত্রী এই সিটে। আমি যদি গাড়ি স্টার্টিং শক্ত করে না ধরি হুইল, তাহলে গাড়ি পুকুরের মধ্যে পড়ে যায় আমার। গাড়ি লাফ দিয়ে উঠেছে আল্লাহ যাক, আল্লাহ রহমতের মালিক, আল্লাহ বাঁচাইছে, মানুষের মুরব্বীর মা বাপের দোয়া ছিল। উঠেই তাও কি করবো, তখন তো মাথায় ফুল রক্ত উঠে গেছে, দেখো কাজটা করলো কি। আমি যেহেতু ওর হরেন দিছি, হেডলাইট দিছি, ও নিশ্চয়ই খেয়াল করুক, কিংবা ওর ব্রেক আছে ব্রেক দিয়ে দাঁড়ায় পড়ুক, ওর সামনে গাড়ি থাকতেই পারে, একজন ব্রেক দিতেই পারে, তারপরে তো আরেকজনের চাপ দিয়ে ফেলাই দেওয়া যাবে না, আরেকজনের চাপ দেওয়া যাবে না না দেখে। তখন আর কি উঠে যায় আর কি, ওর সাথে একটু যায় ঝগড়া, যাত্রীরা যায় অনেক চিল্লাচিল্লি, গেঞ্জামে এই পর্যন্তই। তো ভাই, রোডে ঘাটে বিভিন্ন সময় দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করা যায়। তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ওভার স্পিড আর ওভার কনফিডেন্স, মানে বেশি অতিরিক্ত বোঝা। অতিরিক্ত বোঝা জিনিস ভালো না, যে কোনো জিনিস একটু কম বুঝলে সেটাই আমি মনে করি ভালো। অনেকে আছে অতিরিক্ত বোঝে, ওভার কনফিডেন্স রোডে চলে না। রোডে এক একজন এক এক রকম গাড়ি চালায়, এক এক ড্রাইভার এক এক রকম, এক একটা গাড়ি এক এক রকম, বিভিন্ন গাড়ি বিভিন্ন রকমের তফাৎ আছে, ওটা অবশ্যই মানতে হবে সবারই। কারণ এক এক ড্রাইভার এক এক রকম গাড়ি চালায়, সব ড্রাইভার একরকম না। খালি বয়স হইলেই যে একটা ভালো ড্রাইভার, বয়স হইলেই যে সে ভালো গাড়ি চালাতে পারে তাও না। মানুষের মধ্যে মেধারও একটা আছে আর কি। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, কিন্তু একটা জিনিস, যাত্রীরা হচ্ছে আমার গাড়িতে যদি 40টা সিট থাকে, 40টা সিটের যাত্রী 40 রকমের হবে, আমি এটা আমার মনে করতে হবে। আর যাত্রীরা যখন গাড়িতে উঠবে তখন ওই যাত্রীরা বুঝবে না যে এই গাড়িটা চালানোর মর্মটা কি, আর এই গাড়িটা চালানোর কতটুকু অভিজ্ঞতা লাগে, এই গাড়িটা চালানোর মানে কি, যাত্রীরা কিন্তু এটা বুঝবে না। যাত্রীরা বসে সিটে, এই গাড়িটা যে ড্রাইভার চালায় যখন যে স্টার্টিং এ বসবে সেই বুঝবে যে এই গাড়িটা চালানোর মানে কি, আর এই গাড়িটা চালাতে হলে তার কতটুকু মাথায় ব্রেন বুদ্ধি এবং চোখ কান খোলা রেখে চালাতে হয়। যাত্রীর চিন্তা আমি বাড়ি যাবো, যাত্রীর চিন্তা হচ্ছে আমি গাড়ি সিটে বসে রয়েছি, মোবাইল চাপতেছি। ওই দেখা যাচ্ছে অনেকে, যাকের মধ্যে একটা কথার মধ্যে একটা কথা বলি, আমি তখন ইমাদ চালাই, ইমাদ পরিবহন, খুলনা রোডে। তা আমার একটা বন্ধু, আমি ওর সাথে আমি ছাইদাবাদ আমার গাড়ির কাজ করাইতে দিয়ে গেছি, আমি বাড়ির থেকে আসতেছি, আমার বন্ধুর সাথে আসতেছি, এই যে যাত্রী টিপটা ছিল পিরোজপুর থেকে আসতেছে, আমার বন্ধুর সাথে আসতেছি। তা আমি হলো এইখানে বসা, ইঞ্জিন কভারে বসা আর কি, আমার বন্ধুর সাথে কথা বলতেছি পদ্মা সেতুর উপরে। তা পদ্মা সেতুর উপরে একটা গ্রিন লাইন গাড়ি ওভারটেক করতেছে আমার বন্ধু, পলাশ নাম, ড্রাইভার খুব ভালো ড্রাইভার, আমার খুব ক্লোজ বন্ধু। তো একটা যাত্রী হঠাৎ করে ঘুমের থেকে উঠে, এই ড্রাইভার গাড়ি কেমনে চালাইতেছেন, মানে ও যেভাবে চিল্লা উঠছে, মানে ও ছিল ঘুমায়। আরো সামনে যে যাত্রীটা রয়েছে ও ছিল মাঝ বরাবর গাড়ি, এরকম D3-4 এই লাইন এরকম না আর কি ছিল। ও লাভ দিয়ে ঘুমের থেকে উঠেই, হ্যাঁ ড্রাইভার গাড়ি কিরকম উল্টোপাল্টা চালাইতেছেন, গাড়ি কিন্তু উল্টোপাল্টা চালাইতেছেন না। তখন আর কি আমার বন্ধু আর কি খুব একটু রাগি গেছে, তা আমি বলছি কিসে ভাই আপনি চিল্লান কেন, গাড়ি ড্রাইভার উল্টোপাল্টা চালায়, সামনে তো যাত্রী আছে তারা দেখতেছে না। সামনে যাত্রীরা বলতেছে ভাই থাক কিছু বললেন না। আর আমার যে ড্রাইভার বন্ধু ছিল সে খুব রেগে গেছে, সে বলছে এই তোর বাড়ি পিরোজপুরি টিপ কিন্তু আমি এই জন্য মারতে চাই না, পিরোজপুরের যাত্রীরা কিন্তু উল্টোপাল্টা খাম খেয়ালি, মানে খারাপ, কথাবার্তাই ভালো না। মানে একটা গাড়ি উল্টোপাল্টা চালাইলেও তারপর তো বলতে ড্রাইভার সব গাড়ি একটু সাবধানে চালান, দেখে শুনে চালান। আর একটা ড্রাইভার যে গাড়ি চালায় সে কি বোঝে না তার কি মরার ভয় নাই, সে কি অ্যাক্সিডেন্ট করলে সে কি মরবে না, সে কি বাঁচবে, এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে আগে ড্রাইভার, সবার আগে এই গাড়িতে যতগুলো মানুষ থাকে সবার আগে থাকে ড্রাইভার বসা। তাহলে এই ড্রাইভারটা যে মরবে না, ড্রাইভার যারা কিছু হবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু এটা যাত্রীরা বোঝে না, এই জন্য যাত্রীদের কথা কান দেই না। বিভিন্ন যাত্রী বিভিন্ন রকম বলবে, বিভিন্ন রকম কথা বলবে, বিভিন্ন মন্তব্য, এই জন্য যাত্রীদের কথা কান দেওয়া যাবে না। যাত্রীরা কি বললো পিছনের দিকে এটা খেয়ালই করা যাবে না। গাড়ি আমি চালাই, গাড়ি কোম্পানি আমার কাছে দিছে, আমার ইচ্ছা মতন আমি নিলিবিলি দেখি শুনে যেভাবে সবাইকে
সুস্থভাবে পৌঁছায় দিতে হবে, জানমাল হেফাজত করতে হবে কোম্পানির, এইভাবেই। ভাই বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, জি। তো এই গাড়িটা থেকে সার্ভিস কিরকম পাচ্ছেন, বা এই গাড়িটার কিছু ভালো দিক এবং খারাপ দিক শুনতে চাচ্ছিলাম। হিনো ওয়ানজের সাথে তো কারো তুলনাই নাই, ওয়ানজে তো ওয়ানজেই। হিনো ওয়ানজে, হিনো জার্মানি, এই যে যত গাড়ি আছে জাপানি মডেলের আর কি, আমি যতটুকু আমি জানি, আমার যতটুকু অভিজ্ঞতা, কম বেশি সব গাড়ি সম্পর্কে আমার ধারণা আছে। এই যে হোন্ডা স্কর্পিও বলবো, মানে কম বেশি সব গাড়ি সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু এই ওয়ানজের মতন মজা কোনোটাই নাই। আমি মনে করি ওয়ানজে ওয়ানজেই। ওয়ানজের সার্ভিস যেরকম সব দিক দিয়ে, মানে ইঞ্জিন, গিয়ার বক্স, তারপরে ব্রেক ফাংশন, সব দিক দিয়ে এ টু জেড এর স্ট্রং, মানে A to Z। এই গাড়ি যদি কাজ কাম করে রাখা হয়, যত বয়স হোক, যত বয়স বেশি হবে তত দৌড়বে বেশি এই গাড়ি। এই ওয়ানজে গাড়ি অন্তত বয়স হলেও বুড়ো হবে না, নষ্ট হবে না, রোডে খারাপ হবে না, যদি গাড়ি কাজ কাম করায় ঠিক মতন। ওয়ানজে, কিন্তু এই ওয়ানজের মতন কোনো গাড়ি না। আর এই ওয়ানজে গাড়ি দিয়ে যেভাবে গাড়ি রাফ চালানো যায়, রাফ ইউজ করা যায়, মানে রাফ ইউজ যেটা বলে, রাফ চালানো যায়, এই ওয়ানজে ছাড়া কোনো গাড়ি এরকম রাফ চালানো যাবে না। এটা আমি 100-এ 100। যদি কেউ বলে যে যাবে, তাহলে হয়তো বা আমার কিছু জানা নাই, সে হয়তো বা বেশি জানে, কিন্তু আমি তর্ক করবো না। আমি যেটা মনে করি, ওয়ানজে গাড়ি সব দিক দিয়ে পারফেক্ট, কাজ কাম ঠিক থাকলে, গাড়ি ওকে থাকলে পারফেক্ট। আমি মনে করি কিরকম পারফরমেন্স? না, এইটা ঠিক আছে, এইটা একটা কথা বলছেন, এই কথাটা আপনি জিজ্ঞেস করেন না, এই জন্য বলি না। যাই হোক, বৃষ্টির মধ্যে ওয়ানজে গাড়ি একটু নর্মাল বলতে কি, বৃষ্টির মধ্যে পাড়াপাড়ি হুড়োহুড়ি তাফালিং করা যাবে না ওয়ানজে গাড়ি নিয়ে অন্তত। অন্য সব গাড়ি নিয়ে কম বেশি যা আছে সব গাড়ি নিয়ে যাবে, কিন্তু ওয়ানজে গাড়ি নিয়ে যাবে না। বৃষ্টির মধ্যে একটু মাথা ঠান্ডা করে চালাইতে হবে, সোজা কথা। বৃষ্টি ছাড়া এই গাড়ি রাজা, শুকনার রাজা আর কি, সোজা কথা। কিন্তু রাস্তা ভিজা এলে এই গাড়ি নর্মাল, কোনো মাথা গরম চলবে না। বৃষ্টির ভিতরে কোনো সময় রিক্সের ঘটনা ঘটছে আপনার সাথে? না, আমি বৃষ্টির মধ্যে রিক্সের ঘটনা বলতে কি, আমি বৃষ্টির মধ্যে এমন ভাবে গাড়ি চালাই, যদি যাত্রীরা আমার বকাও দেয় তাও আমি যাত্রীদের কথা কিছু মনে করি না, কিন্তু বৃষ্টির মধ্যে আমি গাড়ি রাফ চালাই না। আর এরকম কোনো কিছু বৃষ্টির মধ্যে আল্লাহর রহমতে আমার কিছু হয় না। আমি বৃষ্টি দেখলে আমি ঠান্ডা ফুল, আমি একবারে নিউট্রালের মতো। বৃষ্টি দেখলে আমি কোনো পাড়াপাড়ি হুড়োহুড়ি রিল্যাক্স, সোজা সোজা কথা, আমি রিল্যাক্সে যাওয়া আসা করি, চলাচল করি। ভাই আপনি তো দীর্ঘ অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন, এর ভিতরে কোনো সময় রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা চিন্তার কবলে পড়েছেন? না, আমি এরকম আল্লাহর রহমতে আমার সামনে এখনো ডাকাতি টাকাতি এগুলো পড়ে নাই। আমি এমনি শুনছি যে সামনে ডাকাতি হয়েছে কিছুক্ষণ আগে, এই 1 ঘন্টা আধা ঘন্টা আগে ডাকাতি হয়েছে কিংবা হচ্ছে, আমি এরকম নিউজ পাইছি। পাইলে আমি গাড়ি সাইড করে দিছি, দাঁড়াইছি, অনেক সময় রাস্তা ক্লিয়ার হয়েছে তারপরে গেছি, কিন্তু সরাসরি আমার সাথে এভাবে কোনো কিছু হয় নাই। কিন্তু আমি শুনছি যে সামনে ডাকাতি হয়েছে কিংবা হচ্ছে, এইভাবেই আর কি। কিন্তু ঠিক আছে, এইভাবে নিউজ পাই, আমি এখানে সাইড করে দিচ্ছি গাড়ি এইভাবে, কিন্তু আমার সরাসরি আমার সাথে হয় নাই আর কি। এছাড়া রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছুর সম্মুখীন হয়েছেন? না, আমি না, এটা হয় নাই, কারণ আমি গাড়িতে স্টার্টিং এ ওঠার আগে, আমি গাড়িতে ওঠার আগে ডাইন পা দেই আগে, তারপর আল্লাহর নাম স্মরণ করি। মুরব্বী যারা আছে, আমি বিসমিল্লাহ করে গাড়িতে উঠে আল্লাহর নাম স্মরণ করে, ঠিক আছে, তারপর আমি স্টার্টিংয়ে বসি। আর একমাত্র আল্লাহরে আমি যাই। এমনি হয়তো বা শিক্ষিত কম, এজন্য এত কিছু পড়ালেখা ভালো বুঝি না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিসই বলি, আল্লাহ তুমি সবকিছুর মালিক, সহি সালামতে পৌঁছে দেওয়ার মালিক তুমি, শেষ, তুমি ছাড়া আর কেউ নাই। এই একটা কথা হিসেবে আমি এইটুকুই, এছাড়া আমি আর কোনো কিছু বলি না। অনেক সময় আছে যে যাত্রীরা ড্রাইভারের গাড়ি চালানোর উপরে খুশি হয়ে অনেক সময় গিফট বা উপহার দিয়ে যায়, এরকম হয়েছে আপনার সাথে কখনো? হ্যাঁ, হয়েছে, আমি বকশিস পাইছি, টাকা পাইছি, মানে গিফট বলতে, আর গিফট তো অনেকে। সেই গিফট আহ, উপহার দিয়েছিল? আমি গেছি, আমার ড্রাইভিং সুন্দর লাগছে, ভালো লাগছে, আমি খুব ভালো গাড়ি চালাইছি, গাড়ি জোরে চালাইছি, গাড়ি স্পিডে। আমি সব দিনই আমার গাড়ি স্পিডে চালানোর অভ্যাস, আমি গাড়ি স্পিডে চালাই, কিন্তু স্পিডে চালাইলেও তারপর আমার কন্ট্রোলিং আমার নিজের কাছে। আমি এমন ভাবে গাড়ি চালাই না, গাড়ি কিন্তু 70-80-90 চালাইলেও তারপরেও কিন্তু যাত্রীরা ভয় পাবে, সিস্টেম আছে। কিন্তু আমি গাড়ি 130 চালাবো, 135 চালাবো, 140 চালাবো কাটা ঠেকায়, কিন্তু যাত্রীরা বুঝবে না যে গাড়ি এত স্পিডে চলতেছে, কিন্তু সিস্টেম আছে, যাত্রীদের বুঝতে দেওয়া যাবে না। কিন্তু যাত্রীরা চিন্তা করবে কি ব্যাপার, গাড়ি তো অনেক শর্ট টাইমে চলে আসলাম, কিন্তু গাড়ি তো এত স্পিডে চালাইছে, কিন্তু বোঝা যায়নি, সিস্টেম আছে, এটা আছে। এক একজন এক এক রকম গাড়ি চালা, বিভিন্ন যার যার এক একটা, অনেকে আছে অনেক বাউলি টাউলি দেয়, এডি সেডি করে, এডি আমার পছন্দ না, আমি বাউলি দিয়ে গাড়ি চালাতে পছন্দ করি না। আমি একটা জিনিস পছন্দ করি, আমি গাড়ি খুব স্পিডে চালাবো, কিন্তু কেউ বুঝবে না, কারো কাছে কমপ্লেন যাবে না, কেউ যাতে মন খারাপ না করে আমার গাড়ি থেকে নামে, যে এই গাড়ির ড্রাইভার ভালো না, কি গাড়ি চালাইছে, এখন গাড়ি চালাতে পারে না, এডি সেডি এগুলো মন্তব্য নিয়ে নামবে, আমি এটা চাই না। যাত্রী গাড়িতে নামবে, হাসবে, আমারও এটা, আমার সব দিনে আমার একটা ইচ্ছা, আমি গাড়ি চালাবো, আমার গাড়ি চালানো দেখে যাত্রীরা গেট থেকে নামবে, আমার দিকে তাকে হাসবে, যে ড্রাইভার ছোট কিন্তু গাড়ি চালায় সুন্দর। এইটাই একটা মানুষের চা পাওয়া তৈরি। আমি একটা যখন একটা গাড়ি চালাই, একটা কোম্পানির চাকরি করি, তখন কোম্পানির কাছে ওই 1, 2, 3 যে কোনো একদিন একটা খবর যাবে, কিংবা সুপারভাইজার বলবে না ড্রাইভার ভালো 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 গাড়ি চালায়, যাত্রীটা সুনাম বলে, ওই যাত্রীরাও বলবে অনেক সময় যে গাড়িটা, এত নম্বর গাড়িটা আসছিলাম, গাড়ি ড্রাইভারটা ভালো ভালো গাড়ি চালায়। এইটাই।
তো ভাই কখনো ফেরি পারাপার হয়ে গাড়ি চালানো হয়েছে? হ্যাঁ, ফেরি বরাবর দিয়ে আমি সেবা গ্রিন লাইন চালাইছি অনেক কয়েক বছর। তো অনেক সময় আছে যে ফেরি ধরার জন্য গাড়ি একটু টাফালিং করে, সামনের গাড়ি আগে যেতে দেয় না, বা মানে একটা গাড়ি আগে যেতে পারলে একটা ফেরি আগে যেতে পারবে। তো এরকম কোনো ফেরি ধরার জন্য টাফালিং এর কোনো ঘটনা অবশ্যই। একটা ঘটনা ফেরিঘাটে যখন গাড়ি চালাইছি তখন তো আমরা চিন্তা করছি এই বেশি নবীনগর, মানে এটা হলো আমার টার্গেট, মানে এক একজন এক এক রকমের টার্গেট। আমার টার্গেট নবীনগর, নবীনগর পার হওয়ার পর আমাদের কাউন্টার শেষ, মানে সেবা গ্রিন লাইনের কাউন্টার এই পর্যন্ত শেষ। কাউন্টার শেষ হওয়ার পর্যন্ত ওইখান থেকে ঘাট পর্যন্ত চিন্তা হলো কেউ আগে যাইতে পারবে না, এটা হলো কথা। আমি আগে যাবো, মানে এটা হলো আমার টার্গেট থাকতো। তারপরে যদি কেউ উল্টা বেশ হোক, যে কোনো কারণবশত হোক, কোনো একটা আমি এক জায়গায় দাঁড়াইছি কিংবা আমার একটা যাত্রী ছিল রোডে, যাত্রী আছে, সে যাত্রী নেবো, ওই কারণবশত যদি কেউ যায় তাহলে ওইভাবে যদি যাইতে পারে। কিন্তু আমি চিন্তা করছি আমার আগে কেউ যাইতে পারবে না যদি গাড়ি রানিং থাকে আর কি, এই অবস্থায় এভাবেই আর কি সবসময়। আর ফেরিঘাটে যতদিন চালাইছি ফেরিঘাটে সবসময় পাড়াপাড়ি, কে আগে যাইতে পারে, আগে যাইতে হবে, সোজা কথা। মানে ওই সময় ওই রোডে বেশি টাফালিং হ্যাঁ। কোন গাড়ি? না, ওই সময় তো তাফালিং আমরাই, সেবা গ্রিন লাইন, সেবা গ্রিন লাইন, হ্যাঁ, সেবা গ্রিন সেবা লাইন গ্রিন নাম লাইন করা, ছিল, নাম করা সেবা গ্রিন লাইন একটা নাম করা একটা ব্যানার। ওই সময় আমরা চালাইছি সেবা গ্রিন লাইন ছাড়া ওই রোডে কোনো মিয়ানি ছিল না, কোনো গাড়ি ছিল না। সাকুরা টাকুরা কি সাকুরা, সাকুরা তো মনে করেন যে বরিশালের কিং, ঠিক আছে, বরিশালের কিং হইতে পারে। কিন্তু আরিচা রোডে যখন আমরা চালাইছি তখন সেবা গ্রিন লাইন দেখলে সাকুরা ড্রাইভাররা আগে দেখছে, বাম্পারে যে হেডলাইট দিলে আগে সাইড দিছে। আমি তরা ব্রিজের উপরে 273 নম্বর গাড়ি, সেবা গ্রিন লাইনে 273 নম্বর গাড়ি নিয়ে আমি একটা টিপ মারছিলাম। বাড়ি থেকে ছুটি নিয়ে আসছে, আমার এক বন্ধু চালাইতো, তো আমরা একটা টিপ মারতে আমি মারছি তরা ব্রিজের উপরে। আমি সাকুরা গাড়ি নাম্বারটা আমার মনে নাই, তো কয়েক বছর আগের কথা। তরা ব্রিজের উপরে ডাইন সাইড দিয়ে গাড়ি আসতেছে, বাম সাইডে সাকুরা, আমি ডাইন সাইড দিয়ে ধরে দিছি, গাড়ি বরাবর সামনাসামনি ধরে দিছি। সাকুরার পিছনের চাকা বরাবর যখন আমি গেছি তখন ওই সাকুরের ড্রাইভার ভয়তেই, মনে করেন মুরব্বী একটা ড্রাইভার, ভয় পাইছে আর কি, যে কি করে ব্রিজের উপরে। তখন আমি আবার স্লো করছি, আমি স্লো করে আমি আবার ওর পিছনে গেছি। ও তরা ব্রিজেতে নাইমে গাড়ি একবারে ফুল বাম ইন্ডিকেটর দিয়ে চাপাই দিছে, চাপাই দিয়ে মাথা বের করে দেখতেছে, ঠিক আছে, তাকায় আমি তো দেখতেছি। আমি দুটো হেডলাইট দিলাম, আমি তো বুঝতে পারছি যে ও ভয় পাইছে, যে কি করলো কামটা। ও নাইমে এখানে দাঁড়াইছে, আমি যখন গেছি আমি পার হওয়ার সাথে সাথে গাড়ি টানতেছে। এরকম হয়েছে সাকুরা। আমরা আরিচা রোডে আমরা কোনো ব্যানারই করি নাই, হিসাবে ধরি নাই সেবা গ্রিন লাইন নিয়ে। অন্তত আমি যখন সেবা গ্রিন লাইনটা আমি অনেকদিন চালাইছি, আমার যত বন্ধু বান্ধব আছে সেবা গ্রিন লাইনে, অনেক বন্ধু বান্ধব আছে পরিচিত, অনেক ক্লোজ ভাই ব্রাদার, আমরা রাজত্ব করছি আরিচা রোডে, কোনো ছাড় নাই। আর সেবা গ্রিন লাইন তো সেবা গ্রিন লাইনে নাম করা একটা ব্যানার। হ্যাঁ, একটা সময় সেবা গ্রিন লাইনের দাপট ছিল, কিন্তু বর্তমান সময় তাদের তেলের লিমিট করা, আবার গাড়ি লক করা, এই জন্য হয়তো বা তাদের ওইরকম গতির জন্য নাম কামটা কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে। এটাই। তো ভাই কোনো সময় এমন মনে হয়েছে যে পরিবহন জগতে আমার আশাটাই ভুল হয়েছে? না, একটা জিনিস ভুল বলতে কি, শোনেন, মানুষের জীবনে তো সবই ভুল আবার সবই সঠিক, মানে নিজের কাছে সবকিছু। এটা ঠিক। আমি যদি মনে করি যে এটা ভুল তাহলে এটা ভুল, কিন্তু একটা জিনিস হলো, বড় জিনিস মনে করতে হবে কপাল। আমার এই কপালে যেটা আছে সেটাই, কপাল ছাড়া কেউ কোনো জিনিস করতে পারবে না। কেউ ইচ্ছা করলেও আপনি একটা জিনিস করতে পারবেন না কপালে যদি না থাকে। তা আমার কপালে ছিল পড়ালেখা করব না, এই মোটর লাইনে চলে আসছি যেভাবে কারণ বসে। কিন্তু মোটর লাইনে আসাতে আমি খুশি না, আমি আল্লাহর কাছে অনেক অনেক, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিসই সবচেয়ে আমার ভালো লাগে, মোটর লাইনে একটা স্বাধীনতা আছে। স্বাধীনতা বলতে মোটর লাইনের লোক মানুষ পছন্দ করে না, মোটর লাইনের লোক মানুষকে খারাপ বলে, এরা খারাপ, অনেক বিয়ে শাদী করে, এই গাঁজা মদ খায়, যাই হোক, মানে এর কথা আসার, কিন্তু জিনিসটা কিন্তু বাস্তব, মানে আছে। আমি না করি, আমার মতন আরো 10টা ড্রাইভার আছে, ঠিক আছে, এরকম অনেকে করে। এই জন্য একজনের জন্য 10 জনের বদনাম হয়, এগুলো অনেকে করে। কিন্তু এই খালি আমাদের নিজেদের কারণে আমরা নিজেরাই মানুষের কাছে ইজ্জত পাই না, সম্মান পাই না, মানুষের কাছে ভালোবাসা পাই না, এগুলো মানুষের সম্মান করে না, খালি আমাদের নিজেদের কি ভালো না, ক্যারেক্টার ভালো না আর কি, ঠিক আছে। তো ভাই টানা আপনি কত ঘন্টা না ঘুমিয়ে গাড়ি চালিয়েছেন? আমি টানা, মানে এক সিঙ্গেলে না, আপ ডাউনে, আমি তো কারেন্ট টিপ মারছি, আমি টোটালি আমি একটা না 18 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাইছি। 18 ঘন্টা একটা না। আমার ঘুম কম, মানে যেটা বাস্তব সত্যি কথা, আমার ঘুম কম। আমি কোনো নেশা পানি করি না, আমার একটু পানের অভ্যাস বেশি, পান খাই প্রচুর, পান রং চা, এই দুইটা জিনিসের আমার একটু নেশা, মানে অতিরিক্ত নেশা। পান আমার থাকতেই হবে, কিছু থাক না থাক এটা আমার দেখার বিষয় না, কিন্তু পান, লাগবেই। হ্যাঁ, পান আমার থাকতেই হবে। আমার গাড়িতে আমার এই যে পরিচিত বন্ধু বান্ধব এক রোডে যখন চালাইছি গাড়ি, এ সবাই আমার সিগন্যাল দিয়ে দাঁড়া করে আমার কাছে পান নিতে, জানে যে নজরুলের কাছে পান অলরেডি সবসময় থাকবে, পান থাকতেই হবে, পান না থাকলে হবে না। আর আমি পান সবসময়ের জন্য অ্যাডভান্স বেশি করি, মানে যা লাগবে আমার হিসাব ছাড়া অ্যাডভান্স আমি সবসময় বেশি নিয়ে নিতাম, ঠিক আছে। আমি পান খাই বেশি, আমার ঘুম কম, আমার নাইটে গাড়ি চালানোর অভ্যাস বেশি, আমি দূরপাল্লায় অনেক গাড়ি চালাইছি, দূরপাল্লায় গাড়ি চালানোর অভ্যাস বেশি, এই জন্য আমি নাইট দেখতে পারি, আমার নাইটে আল্লাহর রহমতে সমস্যা হয় না। একটা মানুষ এসে আপনার কাছে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে একটু পৌঁছে দেন, তো সেক্ষেত্রে আপনি কি করেন, বা এরকম ঘটনা আপনার সাথে ঘটছে নাকি?
এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে বলতে কি, মানুষের তো আসলে চেহারা দেখলেও বোঝা যায় কে চোর, কে হুম, ভালো, কে খারাপ, কে পাগল, আছে না, আর বোঝা হ্যাঁ যায়। বোঝা যায়। আপনি একটা ভদ্র মানুষ, ভদ্রলোক, আপনি যদি এসে বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, এটা বিশ্বাস করতেই হবে। আর যদি দেখে যাচ্ছে যে গায়ে শার্ট নাই, মানে পরনেও কোনো কিছু নাই, একটা গামছা কিংবা সাধারণ একটা ছিঁড়া পড়া প্যান্ট, ও যদি এসে বলে আমার কাছে টাকা না, ওকে নিয়ে চলেন, তো পাগল হইতে পারে, ওটা তো আর আমি নিয়ে যাবো না। ওকে নিয়ে আমি আবার কোন বিপদে পড়বো, কোথায় রাখবো, সেটাই তো। কোন জায়গায় নিয়ে যাবো, কিন্তু ওইভাবে তো নেওয়া যাবে না। হুম, একজন ভদ্রলোক যদি এসে বলে যে ভাই আমার কাছে টাকা না, আমি বিপদে আছি, বিপদে মানুষ হইতেই পারে, বিপদ মানুষ পড়তেই পারে। সেটাই। এইভাবে তার জাস্ট মানে তার চেহারা দেখে, তার পোশাক আশাক দেখে এইভাবে বিবেচনা করতে হবে আমার, যে আসলে বিষয়টা সত্যি কি না। তারপরেও আমার স্টাফ আছে, হেল্পার থাকে, সুপারভাইজার থাকে, হুম, আমরা এদের নিয়ে মানে আলোচনা করি যে না ঠিক আছে, এটা নেওয়া যাবে কিনা, এর পরিবেশ কি, আসা বিষয়, তার বাড়ি কোথায়, অ্যাড্রেস কি, কি কি কারণে আসছিল, কি হয়েছে ঘটনা, শুনে টেনে তারপরে এইভাবে আর কি নিয়ে আসি। যদিও কোম্পানি কোনো কিছু বহন না করতে চায়, আমাদের টাকা দিয়ে আমরা নিয়ে আসবো, সমস্যা নাই, নিয়ে আসি। যাক, শুনে ভালো লাগলো। তো ভাই বর্তমানে তো আপনি ওয়ান জি গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে স্কেনিয়া বা হুন্ডাই এরকম উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চালানোর আমার ইচ্ছা নাই, সত্যি কথা। আমি কয়েকবারই সোহাগেতে আমি নিউজ পেয়েছি, সোহাগে যাওয়ার জন্য, সোহাগের স্ক্রিন চালানোর জন্য। আমার বন্ধু আছে একজন, মোল্লা মাসুদ, মোল্লা মাসুদ যে অনেকে কম বেশি অনেকেই হ্যাঁ চিনে, অনেকেই চিনে। বহুত চিনে আমার বন্ধু বান্ধব। হ্যাঁ। আমার এক বড় ভাই আছে, ঠিক আছে, শফিক ড্রাইভার, কেউ চালাইতেছে, আমার অনেক রিকোয়েস্ট করছে যে তুমি এখানে চলে আসো, ঠিক আছে, এখানে আসলে ভালো থাকতে পারবা ভালো করে। কিন্তু আমার একটা দিক দিয়ে ভালো লাগে না, এসি গাড়ি, আমার তো ঠান্ডার সমস্যা আছে একটু, আমি এসি চালাইতে পারবো, মজা লাগে না, কারণ এসি গাড়ি তো ইচ্ছা করলেই মানে ইচ্ছা মতন চালানো যায় না আর কি। চালানো যায় না। আর এসি গাড়িটা বেশিরভাগই থাকে স্পিড লিমিট, হ্যাঁ, এরকম 80 90, অনেক সময় অনেকটা 100, এর বেশি সর্বোচ্চ, থাকে। এর বেশি থাকে না। তো ওই আমি গাড়ি স্লো চালাইলে আমার ঘুম আসে, আমার একটা সমস্যা আছে, আমার গাড়ি যদি একটু স্লো থাকে আমার ঘুম আসে, এটাই হলো বড় সমস্যা, আমি গাড়ি স্লো গাড়ি চালাতে পারি না। আর বান্দা গাড়ি আমি চালাতে পারি না, এই গোল্ডেন লাইন আরো কয়েকটা ব্যানার আছে, বান্দাই দেওয়া না, আমার আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে চালায়, কিন্তু এই যে বান্দা গাড়ি, বান্দা গাড়ি আমি চালাই না এক কারণে, বান্দা গাড়ি চালাইলে আমি ঘুমাই অ্যাক্সিডেন্ট করবো, এটা আমি শিওর। এই জন্য আমি বান্দা গাড়ি চালাইতে চাই না। যদিও আমি গাড়ি আস্তে চালাই, মানে এটা হলো আমার নিজের ব্যক্তিগত, আমি গাড়ি আস্তেই চালাবো, কিন্তু আমার কাছে আমার কোনো মানে আমি বুঝবো না যে আমার কারো কাছে আমি ধরা আছি, তা আমি ইচ্ছা করলে জোরে চালাতে পারতেছি। আর যখন গাড়ি স্পিড লিমিট থাকবে, লক করা থাকবে, তখন আমি তো চালাতে পারবো না, তখন আমি ইচ্ছা করলেও চালাতে পারবো না। আর আমি গাড়ি আস্তেই চালাবো যখন আমি দেখবো না আমার ভালো লাগতেছে, কিংবা এখন মন ভালো, রাস্তা ক্লিয়ার, সব দিকে কোনো সমস্যা নাই, আমি গাড়ি আমার ইচ্ছা মতন আমি চালাতে পারতেছি জোরে, সমস্যা নেই, আমার ঘুম আসবে না। কিন্তু গাড়ি স্পিড লিমিট থাকলে গাড়ি চলো তো চালাইতেই হবে, উপায় নাই। হুম, আর তখন হয় যে আমার ঘুম আসে, আমার এই একটাই সমস্যা, আমার ঘুমের অনেক সমস্যা, মানে ঘুম পেলে গাড়ি সোলো চালালে আমার ঘুম আসে। কিন্তু গাড়ি যদি আমার ইচ্ছা মতন চালানো হয়, আমার ইচ্ছা মতন চলবে গাড়ি, তাহলে আমার ঘুম আসবে না, কোনো ঘুম নাই, হুম। আমি একটানা চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাসলাবাদদেরকে কিরকম চোখে দেখেন, বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভাররা তো আমার ভাই, মানে আমার কলিজার ভাই ব্রাদার সব, যেটা বাস্তব সত্য কথা। বাস লাভাররা তো সবসময় মানে আমাদের, মানে আমাদের আত্মার আত্মার মতন এরকমই। বাস লাভাররা আমার অন্য অন্য নিজেদের ফ্যামিলি, মানে বা মা বাপ, আত্মীয় স্বজন, তাদেরকে যতটুকু ভালো না বাসে, আমি মনে করি, মানে এটা তো কথার কথা বলতেছি, হ্যাঁ, মানে তাদের থেকে তো আর বেশি ভালোবাসা যায় না, হুম, হুম, কিন্তু এদের চেয়েও বেশি ক্লোজ ভালো সম্পর্ক আমাদের সাথে, কারণ আমাদের সাথে যে যাওয়া আসা অনেক করে, দেখা হয় রোডে, অনেক খাবার এই সেই, অনেক মনে করেন যে বিভিন্ন টাকা, অনেক টাকা পয়সা এরা খরচ করে, বন্ধু বান্ধব ভাই আমরাও খরচ করি, এই দেখা গেল এক জায়গায় ঘুরতে গেলে সাথে করে নিয়ে যায়, মানে অনেক খুব মানে ভালো একটা রিলেশন, মানে অনেক, মানে এটা বলার মতন না, অনেক ভালো একটা রিলেশন সম্পর্ক ওদের সাথে আর কি। কিন্তু বাসলাবারদের দিয়ে আমি খুব ভালোবাসি, ভাই ব্রাদার, সবাই ভালো থাকুক, আমি অনেক সম্মান করি। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে বলবো, তাদের একটাই উদ্দেশ্য, তার এত জিনিস হলো, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান তো দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি খুব খারাপ। এখন বর্তমানের কথা বলতেছি, এখন বর্তমান ওদের আমাদের যে যত বাস লেবার ভাই ব্রাদার আছে, আমি মনে করি সবার একটু সতর্ক এবং সুন্দর মতন দেখে শুনে চলাফেরা, যাতায়াত এভাবে করা উচিত, কারণ দেশের পরিস্থিতি তো খারাপ হলে তো সবকিছু দেশের উপরে ডিপেন্ড করে, আমরা যেহেতু এই দেশের নাগরিক, কারণ দেশের পরিস্থিতি বুঝে সবকিছু। এজন্য তাদের কাছে, আমার কাছে আর এই একটাই দাবি, যে তারা দেখে শুনে যেখানে যেটা না করলে নয় সেটা করতে হবে, যেটা করলে সমস্যা করা যাবে না, দরকার নাই। যদিও মনে করেন একটা মনের মধ্যে অনেক সময় খারাপ লাগে, দেখুন যেরকম আমার সাথে আপনি একটা ঘুরতেছেন, কিংবা আমার সাথে একটা বাস লেবার দেখা হয়েছে, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, এক জায়গায় নিয়ে যাইতে চাচ্ছি, যাব, কিংবা আমি সেরকম সেরকম তার একটা বিনোদন দিতে পারিনি, যে কোনো একটা কারণবশত দেশের পরিস্থিতি খারাপ, ভালো না, এরকম হয়তো অনেক সময় মন খারাপ করে, কিন্তু এর মন খারাপ করা যাবে না, কারণ সময় সবকিছু হলো সময়ের উপর ডিপেন্ড করে। আবার দেখেছে এমন সময় আছে, আমরা ফোন দিয়ে অনেক সময় নিয়ে যাই, ভাই এখন যাইতে হবে, এই টাইমে টিপ আছে, এদিকে দিকে, মানে একটা আনন্দ, আমরা তো জানি হ্যাঁ, যে এই টাইমটা এখন একটা মজার সময় আছে, বিনোদন আছে, এরকম নিয়ে গেলে পরে মজা হবে খুব, এভাবে যাওয়া যাবে। কিন্তু যার একটা জিনিস তারপরও, যার তার যে কোনো ড্রাইভারের সাথে কোনো জায়গায় যাওয়া যাবে না, সোজা কথা। বাসলাবাদের কাছে আমার কাছে একটা দাবি আছে, যে কোনো ড্রাইভার পরিচিত না হলে ভালো
ক্লোজ না হলে, সম্পর্ক ভালো না হলে, যাচাই করা না থাকলে, জানা না থাকলে ড্রাইভারের সাথে কোথাও যাওয়া যাবে না, ভালোই করা যাবে না। কারণ এক এক ড্রাইভার এক এক রকম গাড়ি চালায়, এক এক রকম পারফরমেন্স, মানে অভিজ্ঞতা এক একজনের এক এক রকম, আমি মনে করি অন্তত। এজন্য তাদের কাছে আমার একটাই দাবি, দেশের পরিস্থিতি ভালো না, আমার ভাই বেড়াদার যত যা আছে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই একটু সাবধানে চলাচলতে, কোনো উল্টোপাল্টা কোনো কিছু দেখলে কোনো সমস্যা না হয়, এজন্যই তাদের কাছে আমার এই একটা দাবি। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করলেন। তো আবারও ভাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ঠিক দোয়া আছে ভাই। করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।